আকরাম তার মেয়েকে নিয়ে খুব খুশি। আলোর দাদি যতবার আকরামের মেয়েকে দেখে আর কাঁদে। একদম আলোর মতো দেখতে। মেয়ে হয়েছে বলে ছুঁয়েও দেখেনি উনি আলোকে। আজ তার আদরের নাতির গড়ে কন্যা সন্তান হয়েছে। আকরামকে সে অনেক ভালোবাসে। আকরাম রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়ায় খুব খারাপ লেগেছিল তার। আকরাম প্রতিদিন নতুন করে তার দাদিকে আলো উপর করা জুলুমের কথা মনে করিয়ে দিত। এভাবে একটা বছর কেটে যায়। আদার আলোকে কত শত জায়গায় খুঁজেছে, শেষ বলে হার মেনে নিয়েছে। সে ধরে নিয়েছে তার আর আলোর হয়তো মিল হবে না, আর কোনো আশার আলোও দেখতে পাচ্ছে না। সব দরজা বন্ধ হয়ে গেছে। দম নিতেও কষ্ট হচ্ছে তার। নিয়তিতে হয়তো তাদের আলাদা থাকাই লেখা আছে। 2 দিন পর শীতের সময় একটু দেরি করে দোকানে গেল আদার। চুপচাপ বসে বসে পেপার পড়ছে, আর তার কর্মচারী কাজ করছে। হঠাৎ একজন নারী এসে বলল, নাফা দেন তো। ভাঙা গলায় বলল, বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে তার। আদা তখনও পেপারে মুখ গুজে আছে। কর্মচারী ছেলেটা এক পাতা নাফা বের করে দিল। তখন সেই নারী বলল, পুরো পাতা লাগবে না, আমাকে 2টা দেন। আদার মহিলাটার কথা শুনে পেপার থেকে মুখ তুলে ফাঁসে তাকালো। কে 2টা নাফা ট্যাবলেট নিতে এসেছে? আদার মহিলাটার দিকে তাকিয়েই থমকে গেল। হাত থেকে পেপার পড়ে গেল। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তার বুক ধড়ফড় করছে। গা ঘেমে যাচ্ছে শীতের মাঝেও। কর্মচারী ছেলেটি বলছে, আপা 2টা তো বেশি না। মহিলাটি হালকা চিন্তা করে বলল, ঠিক আছে, পুরো পাতা দিয়ে দিন। এখানে যে ঠান্ডা, আবার দরকার পড়তে পারে। কর্মচারী বলছে, আপা আপনি এখানে নতুন নাকি? আগে তো দেখিনি। 1 বছর ধরেই তো এখানে আসি না তো, তাই দেখেননি। আদার এখনো চুপ করে আছে। সে তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। তাহলে কি ভাগ্যে তাদের এক হওয়া লেখা আছে? সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন দরজা খুলে আলোকে দেখতে পেল। হ্যাঁ, আলো, সে আলো। এ যে আদারের আলো। আদার উঠে দাঁড়ালো। আলো একবার আদারের দিকে চেয়ে ওষুধ নিয়ে হাঁটা ধরল। হয়তো চিনতে পারেনি তার ভালোবাসার আদারকে। আদার সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। কর্মচারীর ডাকে হুঁশ আসলো। আর কিছু না বলে আলো পিছনে দৌড় দিল। আদার আলোর পিছনে পিছনে হাঁটছে। কেন যে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। খুব ইচ্ছে করছে সামনে গিয়ে বলতে যে, আলো আমি তোমার আদার। কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, আলো কি আদারকে মেনে নিবে? আপন করে নতুন সম্পর্কে জড়াবে? এই কিন্তুর কারণে সামনে যেতে পারছে না আদার। আদার আলোর পিছন পিছন ওর বাড়ি পর্যন্ত এসে থেমে গেল। বাড়িটা চিনে উল্টো পথে হাঁটা দৌড়ল, আর নিজের বুকের বাঁ পাশে হাত রেখে বলল, আদারের আলো তুমি। আমার এত কাছে থেকেও আমি তোমায় সারা দেশের আনাচে কানাচে খুঁজেছি। এখন যখন পেয়ে গিয়েছি তখন আর দূরে যেতে দিব না। আদার নিজের বাসায় গেল। যাওয়ার আগে মিষ্টি কিনে নিয়ে যায়। খুশির খবর মিষ্টি ছাড়া কি হয়? সবাইকে সুসংবাদ শুনিয়ে দিল। আদারের বড় ভাই দেশে আসার ব্যবস্থা করছে। দেশে এসে নিজের ভাইকে বিয়ে করাবে। আদার আকরামকে খুশির খবর জানাতে চাচ্ছিল, কিন্তু তার আগে সে একটা জিনিস জানতে চায়। সেটা যে করেই হোক জানবে। আদার আলোর ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আলো কি করে না করে সব। শীতের সময় আলো পিঠা বিক্রি করে নিজের ঘরের সামনে। আদার রোজ সকালে আলোকে দেখার জন্য পিঠা কেনার বাহানায় চলে যায়। 2-1বার কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আলো তেমন কোনো কথা বলে না। আদারের বড্ড ইচ্ছে করে নিজের পরিচয়টা দিয়ে দিতে, কিন্তু তা যে সে পারছে না। নিজের চোখের সামনে প্রিয়তমাকে দেখছে। এই অনুভূতি কেমন তা বলে বোঝানো যাবে না। একদিন আলো পিঠা বানাচ্ছিল। ওই দিন প্রচুর কুয়াশা। আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না। আদার এসে পিঠে কিনে। আলো কখনো টাকা হাতে নেয় না। পাশে একটা জড়ি রেখেছে। সেখানে টাকার একটা প্যাকেট রেখে দ্রুত পায়ে হাঁটা দেয় আদার। আলো টাকা নিয়ে প্যাকেটের দিকে সে আশেপাশে চোখ বুলায়। হয়তো কেউ বুলে রেখে গিয়েছে। আলো দুটানায় পড়ে যায় প্যাকেটটা নিবে কিনা। অনেক ভেবে চিনতে প্যাকেটটা হাতে নিল। খবরের কাগজ দিয়ে মোড়ানো যা দেখে বেশ অবাক হয়ে আলো। কারণ আলো সবসময় মানুষকে উপহার দিতে গেলে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়। এটা তো তার কাছের মানুষ ছাড়া কেউ জানে না। আলো হালকা ঘাবড়ে যায়। যদি প্যাকেট খুলে ফেলে? হতভম্ব হয়ে আসে। বেশ কিছুক্ষণ সে থেকে উঠে দাঁড়িয়ে একটু সামনে গেল। চারপাশে কাউকে খুঁজছে। কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কিছু। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলো। আজ আর পিঠা বানাতে ইচ্ছে করছে না। সব কিছু গুছিয়ে নিজের ঘরের মেঝেতে বসলো। আলোর গা থরথর করে কাঁপছে। আলো প্যাকেটের দিকে তাকালো। তার মধ্যে একটু বিস্কুটের প্যাকেট আছে, যেটা 15 বছর আগে একজনকে উপহার দিয়েছিল। হালকা গোলাটে হয়ে আছে প্যাকেটের উপরের লেখাগুলো। ভিতরে বিস্কুটগুলো হালকা গুঁড়ো হয়ে আছে। এই জিনিসটা এতগুলো বছর ধরে কেউ যত্ন সহকারে রাখবে ভাবতেই পারেনি আলো। প্যাকেটটা দেখে মনে করার চেষ্টা করলো, যাকে দিয়েছে তার সেই 15 বছর আগের চেহারা চোখের সামনে ভেসে উঠল। বিস্কুটের প্যাকেটের সাথে একটা চিরকুট পেল। চিরকুটটা খুলল। তাতে লেখা,
মনে আছে কি নিজের শেষ বলা কথাগুলো? আলো চিরকুটটা পড়ে কিছুক্ষণ চুপ করেছিল। চোখ দিয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে অস্পষ্ট একটি শব্দ বের হলো, আদার। আলো এবার নিজেকে ধরে রাখতে পারেনি। দুহাত দিয়ে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই কান্না কারো কানে ফোসাবে না। কিছুক্ষণ কেঁদে নিজেকে শান্ত করলো। দুহাত দিয়ে চোখের পানি মুছে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। 15 বছর আগে আমার বলা শেষ কথাগুলো মনে আছে। কিন্তু আমি যে আমার কথাগুলো রাখতে পারিনি আদার। এতগুলো বছর তুমি যে আমায় খুঁজে বের করবে তাও আশা ছিল না। তুমি আমার আশেপাশেই ছিলা, অথচ আমি বুঝতে পারিনি। আমি তোমার জীবনে আসতে পারিনি, নিজের শেষ কথাগুলো রাখতে পারিনি আদার। পারলে আমায় ক্ষমা করে দিও। আলো বসে বসে বিস্কুটের প্যাকেটের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তখন সবেমাত্র প্রাইমারির গণ্ডি পার করে হাই স্কুলে উঠেছে দুজন। দিনকাল ভালো যাচ্ছিল, একই স্কুলে পড়তো আলো আদার। হঠাৎই শুনলো আদাররা চলে যাবে একেবারের জন্য। কথাটা শুনে খুবই মন খারাপ হলো। নিজেকে গুছিয়ে নিল। আদার আলোর সাথে দেখা করতে এসেছিল শেষবারের মতো, কিন্তু আলো করেনি। পরদিন যখন আদার চলে যাবে, তখন আলো দৌড়ে আদারের কাছে গিয়ে খবরের কাগজে মোড়ানো একটা প্যাকেট ধরিয়ে দেয় আর বলে, আমি আদারের আলো হয়ে থাকবো চিরজীবন। ভুলে যেও না আমায় স্মৃতি হিসাবে। আর কিছু দিতে পারিনি তোমায়। আমি তোমার জন্য অপেক্ষা করব। আশা করি তুমিও আমার জন্য অপেক্ষা করবে। আমি যে আদারের আলো, আমি তোমারই আছি, তোমারই থাকবো। বলেই ওই দিন ওই সময় পেপারে মোড়ানো প্যাকেট আদারের হাতে ধরিয়ে দিয়ে চলে যায় আলো। একবারও পিছে ফিরে তাকায় না। এতদিন একসাথে থেকে আজ চলে যাচ্ছিল বহু দূরে আজীবনের জন্য, যেটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। আলোর ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে দরজার কড়া নাড়া শব্দে। দরজা খুলে দেখলো মনিরা আপু হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা এত ভালো কেন? রোজ কিছু না কিছু নিয়ে আসবে আমার জন্য। তাকে ঘরে ঢুকালাম। দুজনে মেঝেতে বসলাম। সে আমার দিকে বাটিটা এগিয়ে দিয়ে বলল, গরুর মাংস রান্না করেছি। গরুর মাংস জল দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। এই নাও, খেয়ে নিও। আমি অফিসে যাব তো দেরি হয়ে যাচ্ছে। আলো মনিরাকে কয়েকটা পিঠা দিয়ে দিল। খাবারের প্লেট সাইডে রেখে ভাবছে, এর মানে কি আদার তার জন্য অপেক্ষা করেছে বা এখনও করছে? না, এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে হয়ে গেছে তা শুনে তো বিয়ে করে ফেলা উচিত। সেটা কি সে করেনি? তার উপর দাদি বলেছে আদার আর আসবে না। নাকি সত্যি আমার শেষ বলা কথাগুলো রেখেছে? কথাগুলো ভাবতে বুকটা ধুক করে উঠল। প্রচণ্ড শীতেও আলো ঘেমে যাচ্ছে। আলো কি করবে ভেবে পাচ্ছে না। এত বছর পর আদার তার সামনে এসে প্রশ্ন করলে কি জবাব দিবে? নিজের বলা কথাগুলো রাখতে পারিনি। সে কি বুঝবে আমার পরিস্থিতি শিকার? হয়তো বুঝবে, সে তো এসেছিল আমাকে নিজের করে নিতে, কিন্তু তার হয়ে ওঠেনি। কিন্তু আজ সে এসেও এলো না। প্রচুর ভাবাচ্ছে আলোকে। যেদিন সে এসেছিল দাদি আমাকে ঘরে বন্দি করে দিয়েছিল। এক নজর দেখার ইচ্ছে ছিল এই বড় আদার দেখতে কেমন হলো। তার হলো না। কোথায় জানি না দাদি কি এমন বলেছে বা করেছে যে আদার চলে গিয়েছে। আমাদের ভাগ্যে এক হওয়া লেখা ছিল না, তাই হয়নি। কিন্তু আদারের সিরকুট দিয়ে কি বোঝাতে চাচ্ছে? আমি যে আমার কথা রাখিনি তা, নাকি সে আমার কথা রেখে আমার জন্য আজও অপেক্ষা করছে? প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর কিছু ভাবতে পারছি না। এখন ঘুমের প্রয়োজন আমার। আলো দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। আজ সারাদিন ঘরে বন্দি করে রেখেছে নিজেকে আলো। সন্ধ্যায় দরজায় কড়া পড়ল। আলো তো ভয় পেয়ে গেল, কে হতে পারে? দরজা খুলতে ভয় করছে। ভিতর থেকে 2-3 বার জিজ্ঞেস করলো কে। কোনো উত্তর পেল না। কিন্তু দরজার কড়া বারবার নড়ছে, বাধ্য হয়ে দরজা খুলে কিছু বলবে। দরজা খুলে বাহিরে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। চোখ জোড়া দিয়ে আপনি আপনি পানি পড়ছে আলোর। দরজার বাহিরে আর কেউ নয়, তারই আপনজন দাঁড়িয়ে আছে। দরজার বাহিরে দাঁড়িয়ে আছে আলোর ভাই, ভাইয়ের বউ ও তাদের মেয়ে। আকরাম নিজের বোনকে দেখেই জাপটে ধরল। 2 ভাই বোন কাঁদছে। ফাতেমাও কেঁদে দিয়েছে। আপারে, আমাকে একা করে তুই কেন চলে এসেছিস? একবার আমাকে বলতে পারতি, আমাকে জানাতে পারতি। এভাবে আমাকে একা করে কেন চলে এলি? আকরাম কাঁদছে। আশেপাশের মানুষ কান্নাকাটির আওয়াজ শুনে ভিড় জমিয়ে ফেলেছে। আলো নিজেকে স্বাভাবিক করে ওদেরকে ঘরে ঢুকালো। আলো ফাতেমার কোলের বাচ্চাটির দিকে চেয়ে আসে। আকরাম নিজের মেয়েকে কোলে তুলে দিল। তোর কথা কিন্তু সত্যি হলো, আমাদের মেয়ে হয়েছে। আপা, এই নে আমাদের আফরা। তোর জামা বানানো পরিয়ে নিয়ে এসেছি। একদম পরীর মতো লাগছে, তাই না? আলো নিজের কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা আলোর দিকে চেয়ে আছে, হাত নাড়াচাড়া করছে। নিজের হাত আলোর গালে ছোঁয়াচ্ছে। আলো চোখ বের পানি পড়ছে। একদমই নিজের মতো হয়েছে যেন। হবেই বা না কেন? আলো ও আকরামের চেহারায় অনেকটাই মিল। আলো আফরাকে বুকে জড়িয়ে রাখছে।
অন্যরকম যেন একটা শান্তি লাগছে। আলো বলছে, আম্মু আমি তোমার পুপ্পি হই, বুঝেছ? তুমি জলদি বড় হয়ে যাও, স্কুলে যাবা, খেলা করবা, নিজের মতো করে বাঁচবা। আফরাও মুখ দিয়ে হালকা আওয়াজ করছে, হেসে দিচ্ছে। আলোকে এখন বেশ পরিবর্তন লাগছে। লাগবে না কেন? মানুষের খাওয়ার ঘুম বেশ প্রয়োজন, কিন্তু শাওনদের বাড়িতে এই দুটির একটিও হতো না। আলো ওদের শরবত বানিয়ে দিয়ে রান্না শুরু করবে। আপাতত ঘরে তেমন কিছু নেই। ভাত আর ডিম বোনা করে দিবে ভেবেছে। ফাতেমা আলোকে উঠিয়ে নিজেই বসে গেল আর আলোকে তার ভাইয়ের কাছে গিয়ে কথা বলতে বলল। প্রথমে মানা করলো, ফাতেমার জোরাজুরিতে উঠল। আলো আকরামের সাথে কথা বলছে। খাট কেনা হয়নি তাই মেঝেতেই ঘুমায়, কিন্তু তোষক বানিয়েছে তাতে শুয়ে থাকে। একা মানুষ এত কিছু দিয়ে কি করবে? আর সব না হয় আস্তে ধীরে কিনে নিবে। বাচ্চাটা কোনো মতে বসতে পারে, বসিয়ে দিয়েছে, সে তার মতো খেলা করছে। এরপর আলো ওর ভাইকে সব বলল, এখানে কিভাবে এসেছে, কি কি হয়েছে, শাওন কি করেছে, সব কিছু। শাওনকে ডিভোর্সের পেপার তো পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাকি অনেক কাজ বাকি। আকরাম বলল বাকিটা সে দেখে নেবে। সে একটা কোম্পানিতে ছোটোখাটো কাজ নিয়েছে, তাই করছে। এদের কথার মাঝে মনিরা এসে হাজির। মনিরা রোজ আলোকে দেখতে আসে, দুজন গল্প করে। আজকে মানুষ দেখে একটু অবাক হয়ে গেল। আলো মনিরাকে ওর ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, সাথে ফাতেমা ও আফরামনির সাথেও। মনিরা ফাতেমাকে রান্না করতে মানা করলো, বলল আজকে তার বাসায় খেতে। অনেক মানা করেও কাজ হলো না, সাথে ফাতেমারা মনিরার বাসায় থাকবে। বাচ্চা নিয়ে এমন ছোট একটা ঘরে কিভাবে থাকবে? মনিরা চলে গেল, রান্না করতে হবে তাই। কথার মাঝে আকরাম বলে উঠল, জরুরি কথা আছে। আলো জানে এখানে আকরাম কিভাবে এসেছে, তাই আর জিজ্ঞেস করেনি। আকরাম আলোকে বলল, আপা আমি তোকে আজ নিতে এসেছি। আলো বলছে, এটা সম্ভব না রে, আমি সব ছেড়ে ছুড়ে চলে এসেছি, পিছনে ফিরে আর তাকাতে চাই না। আপা দেখো, আমি তোমাকে পিছনে ফিরে তাকাতে বলছি না, আমি চাচ্ছি তুমি সামনে ফিরো, কিন্তু তা আমার বাড়িতে। তোমার সাথে আমি আছি, ফাতেমা আছে, সাথে আফরামনিও কিন্তু আছে। তোমার যা সিদ্ধান্ত হবে তাই। আলো বলছে, আকরাম দেখো, আমি এখানে নতুন করে সব শুরু করছি। তার আলোকে থামিয়ে দিয়ে আকরাম বলল, আপা একবার আমার মেয়েটাকেও দেখো, সে তার ফুফুর আদর থেকে বঞ্চিত হবে। আর যদি তার দাদিও আমাদের দাদির মতো আচরণ করে, আমাদের তো ফুফু ছিল না, কিন্তু আফরার তো ফুফু আছে, সে কি আফরাকে আগলে রাখতে পারবে না? আকরাম আলোকে নানানভাবে রাজি করানোর চেষ্টা করছে। অতঃপর অনেক ভেবে চিনতে আলো যাওয়ার জন্য রাজি হলো। পরদিন সকাল সকালে আকরাম ফাতেমাকে নিয়ে যায়। ওরা পরের দিন আসবে বলল। আলো বাড়ির মালিকের সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করলো। মনিরা এসে সব কিছু গুছাতে সাহায্য করছে। মনিরা অনেক খুশি আলো তার পরিবারের কাছে ফিরে যাবে শুনে। অতঃপর আলো আজ নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। মনিরাকে দৌড়ে হালকা কান্নাও করেছিল। তার দুঃখের সময় মনিরাই তাকে সাহায্য করেছে, যা সহজে মানুষ করে না। আলো নিজের বাড়িতে ঢুকতে কেমন যেন লাগছে। কিছুক্ষণ পর আলোর মা এসে তার মেয়েকে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। আলোর কোনো প্রতিক্রিয়া নেই। আলোর মা আলোকে নিয়ে নিজের বাড়িতে ঢোকে। কোথাও তার দাদিকে দেখা যাচ্ছে না, হয়তো নিজেকে গুটিয়ে রুমে বন্দি করে রেখেছে। আলো আকরামকে জিজ্ঞেস করলো, দাদি কোথায় আকরাম? আকরাম বলল তার রুমে আছে। আলো আর কিছুই বলল না। আলো তার দাদির সাথে মুখোমুখি হতেও চায় না, তাই খাবার দাবার খেয়ে নিজের রুমেই আছে। নতুন সেলাই মেশিন তার রুমে রাখা। যা যা নিজের টাকা দিয়ে কিনেছিল সব নিজের রুমে সাজিয়েছে। আর ওই এলাকাটা ছেড়ে আসার কারণ আদার। সে আদারের জীবনে এখন আর জড়াতে চায় না, তাই তো সেখান থেকে চলে এসেছে। শাওনের কাছে খবর চায় আলো এসেছে, কিন্তু সে আসেনি। আকরাম তার বন্ধুর মামার সাথে কথা বলে, যিনি উকিল। উকিল কাগজপত্র দেখে বাকি কাজটা করে ফেলবে। নতুন করে নোটিশ পাঠানো হয়। শাওন ও আলো আদালতে এসেছে। শাওন আলোর সাথে 5 মিনিট কথা বলতে চায়। শাওন আর আলো একটা সাইডে এসে বসলো। শাওন কিছুক্ষণ চুপ থেকে বলা শুরু করলো, দেখো আলো, আমি মানছি আমার ভুল হয়েছে। আমি তোমাকে শাস্তি দিয়েছি, অনেক অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আমি অনুতপ্ত। আমি চাই তুমি ফিরে আসো। আচ্ছা, নতুন করে কি আমরা আবার শুরু করতে পারি না? আমরা একসাথে ছিলাম, এবার আমি তোমার সব কথা শুনবো। ডিভোর্স দিয়ে কি হবে বলো? আলো কিছুক্ষণ চুপ থেকে তারপর জবাব দিল, আপনি নতুন করে কেন শুরু করতে চান? কারণ আপনি অনুতপ্ত। আচ্ছা একটা কথা বলুন তো, আমি আপনার কাছে কেন ফিরব? ফিরে যাওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আপনি তো আমায় ভালোবাসেন না, আপনি অনুতপ্ত, তাই নতুন করে সব কিছু শুরু করতে চাচ্ছেন।
আপনি আমার জন্য কি করেছেন? না আপনি ভালোবাসেন, না আপনি আমার কোনো দায়িত্ব পালন করেছেন। বিয়ে করে টিস্যুর মতো ব্যবহার করা ছাড়া আর কী করেছেন? আপনি যদি আমায় ভালোবাসতেন তাহলে আমি না হয় আপনার কাছে ফিরে আসতাম। আপনি আমায় ভালোবাসেন না, সম্মান করেন না, আমার দায়িত্ব নেন না, আমার খোঁজ খবর নেন না। তাহলে কেন আপনি আপনার কাছেই যাব? আলো এবার দম নিল। দেখো আলো, একটা সম্পর্ক এভাবে হুট করে শেষ করা যায় না। তুমি আমাদের বাড়িতে ছিলা, থাকা খাওয়া সংসার করা সবই তো করেছ। একটা কাজের লোককেও প্রীতি থাকতে দেওয়া হয়, খেতে দেওয়া হয়। আর আমাকে তো না শান্তিতে খেতে দিয়েছেন, না শান্তিতে ঘুমাতে দিয়েছেন। আচ্ছা, আমাকে কি মাফ করে দিয়ে নতুন করে শুরু করা যায় না সবটা? কোন কোন কাজের জন্য আপনাকে মাফ করব বলুন? আমাকে অসম্মানের জন্য, অবহেলার জন্য, নিষ্ঠুর আচরণের জন্য, নাকি ভালো না বাসার দায়িত্বহীনের জন্য? আপনি হয়তো ভুলে গিয়েছেন আমার সাথে আপনি কি কি করেছেন। দাঁড়ান, মনে করিয়ে দিচ্ছি। আপনি সেই লোক যে খাবারের লবণ বেশি হওয়ায় রাত ১টায় ৮ কেজি মাছ এনে আমাকে সারা রাত নির্ঘুমে রেখেছেন। আপনি সেই লোক যে আমার জামা কাপড় কুচি কুচি করে কেটে ফেলেছেন। আপনি সেই লোক যে বাচ্চা না হওয়ার জন্য আমাকে দোষারোপ করেছেন। আপনি সেই লোক যে আমাকে না বলে আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে জুয়া খেলায় শেষ করেছেন। আপনি তো সেই লোক যে আমার বাবার বাড়ি থেকে দেওয়া একটা আংটি বিক্রি করে জুয়াতে সব টাকা শেষ করেছেন। আমাকে নিজে থেকে একটা শ্যাম্পু কোনোদিন কিনে দেননি। আপনি তো সেই লোক যে কথায় কথায় আমাকে বাবার বাড়ির খোঁটা দিয়েছেন। আপনারাই সেই লোক যারা আমাকে বাচ্চা না হয় কবিরাজের কাছে নিয়ে গিয়ে অত্যাচার করেছেন। আপনিই তো সেই লোক যে কখনো আমায় জিজ্ঞেস করেননি, আলো তুমি কি খেয়েছ? যার জন্য রাত ১টা পর্যন্ত না খেয়ে নির্ঘুমে থাকতাম। আপনি সেই লোক যার কিনা বাড়িতে কত রাত কত দিন না খেয়ে আমি থেকেছি। আপনিই তো সেই লোক যে কখনো আমায় কিছুই কিনে দেননি বা জিজ্ঞেস করেননি যে আলো তোমার কিছু লাগবে কিনা। কখনো আমায় বলেননি যে আমায় ভালোবাসেন। বিয়ে করেছেন তাই আমার সাথে থেকেছেন। আর আপনি সেই লোক যে আমায় বলেছেন আপনি আমায় বিয়ে না করলেও কেউ এমন মেয়েকে বিয়েই করতো না। আমার বয়স বেশি, রূপ নেই, গুণ নেই, কিছুই নেই। আচ্ছা, কখনো কি আমার কাজের প্রশংসা করেছেন? আমার রান্না করা খাবারের কোনো প্রশংসা করেছেন? আমাকে কখনো কি কোথাও ঘুরতে নিয়ে গিয়েছেন? আমাকে কখনো কি কোনো উপহার দিয়েছেন? আরে উপহার বাদ, ঈদেও তো কিছু কিনে দেননি। আলো এবার একটু দম নিল। শাওন চুপচাপ আলোর কথা শুনছে, কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা বলেন না, যে মাফ করে নতুন করে শুরু করতে। আপনি কি কখনো আমায় মাফ করে ছাড় দিয়েছেন? খাবারে লবণ বেশি হয় কি আমায় মাফ করা যেত না? আপনি কি তা করেছেন? আমি সেলাই মেশিন বিক্রি করে আমার ভাইয়ের টাকা ফেরত দেওয়ায় আমার জামা কাপড় কেটে ফেলেছেন। যেখানে আপনার দোষ ছিল, কই তখনও তো মাফ করেননি। রাতের বেলা চালের গুঁড়ো এনে পিঠে বানাতে বললেন, কই তখনও তো মাফ করেননি। যেখানে নিজের ছোট ছোট কাজের জন্য আমায় মাফ করেননি, সেখানে এত বড় বড় অন্যায়ের মাফ আমি কেন করব? আমি কেন মানিয়ে নিব? আপনি কি মানিয়ে নিতে পারতেন না তখন? কিন্তু না, আপনি তেমন কিছুই করেননি। যখন যেটা নিজে পারবেন না সেটা অন্যের কাছে আশা কেন করবেন? আর আপনাকে মাফ করে দিলাম, কিন্তু নতুন করে ঘর বাঁধার স্বপ্ন আপনার সাথে দেখার কোনো ইচ্ছে নেই। আলো উঠে চলে যাচ্ছিল, যাওয়ার আগে শেষ একটা কথা বলে গিয়েছে। আর শুরুতেই তো আপনি বুঝিয়ে দিলেন আমি আপনার সাথে থাকলে সুখী হব কিনা। আপনি এসে আমায় নতুন করে ঘর বাঁধার কথা বলছেন। কই একবারও তো জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। অনুতপ্ত হয়েছেন কিন্তু বদলাননি। যাক, শেষ কথা বলি, আপনি বলেছিলেন টাকা না নিয়ে এলে মুখ দেখাতে না। আমি কিন্তু আপনার কথাটা রেখেছি। আর একটা কথা থুতু ফেলে দিলে সে থুতু আর মুখে নেওয়া যায় না। আলো সোজা হেঁটে যাচ্ছে। আত্মসম্মান থাকতে হয়, সব সময় মানিয়ে নেওয়া যায় না। মানুষের সাথে সংসার করা যায়, কিন্তু এসব জানোয়ারদের সাথে সংসার না করাই ভালো। সবসময় সবাইকে নতুন করে সুযোগ দেওয়াও যায় না। তাদের যদি সুযোগ দেই তাহলে নিজের কাছেই নিজে হেরে যাব, নিজের কাছে নিজে নিচু হব। তারপর আলো ও শাওনের তালাক হয়ে গেল। আলো পিছু ফিরে আর তাকাতে চায় না। এভাবেই কিছুদিন কেটে যায়। আলো একদিন ঘরে বসে সেলাই করছে। এমন সময় আকরাম আসলো। এসে আলোকে ঘর থেকে বাহিরে নিয়ে গেল। বাহিরে গিয়ে আলো দেখল কয়েকজন মানুষ বসে আছে, 3জন মহিলা আর একজন পুরুষ। আলো ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, বোঝার চেষ্টা করছে কারা। লোকটাকে দেখে একটু অবাক হলো। ওষুধের দোকানি আর পিঠা নিতে এই লোকটাকে দেখেছে অনেকবার। তার পাশে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাচ্ছে,
তার চেহারাটা সেনা সেনা লাগছে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে ভাবছে এরা কারা। লোকটা আলোর দিকে তাকিয়েই আছে। বয়স্কী মহিলাটি আলোকে চুপ করে দেখে বলল, কেমন আছো আলোমণি? আলোমণি নামটা শুনে অবাক হয়ে গেল। মুহূর্তে মনে পড়ে গেল এই নাম তো দুইজন ডাকত, এক আলো বাবা, আরেকজন আলো আধারের মা। আদর করে আলোমণি বলে ডাকত। তাহলে কি ইনি আলো? লোকটার দিকে তাকালো, চোখ ছলছল করছে। লোকটারও চোখ ছলছল করছে। আলোর কিছু বলার আগে গলা বসে যাচ্ছে। একটা ডোক গিলে বলল, আধার। আধারের আলো। আলো নিজের দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে বসলো। এতে কেউ অবাক হয়নি। আকরাম আলোর মা আর আধারের মা বলল আধারকে আলোর কাছে যেতে। আলো বিছানায় বসে কাঁদছে। আধার দরজাটা হালকা সাফিয়ে মেঝেতে এসে বসলো। আলোর বিছানায় ঘুমাচ্ছে আফরা। আলোকে কাঁদতে দেখে সে নিজেও কাঁদছে। আলোর দিকে নিজের রুমাল এগিয়ে দিয়ে বলল, কেমন আছো তুমি? আলো অনেক কষ্টে নিজেকে সামলাচ্ছে। আদারের প্রশ্নের উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল। আদার উঠে দাঁড়িয়ে রুমটা দেখছে। আলো মুখে পানির ঝাপটা দিয়ে আয়নায় নিজেকে দেখছে। 3-4 মিনিট নিজের দিকে সে বেরিয়ে এলো। গিয়ে খাটে বসে আদারকে বসতে বলল, অনেকগুলো বছর পর আমাদের দেখা। তুমি কেমন আছো আদার? বিয়ে করেছো? বাচ্চা আছে? ছেলে হয়েছে নাকি মেয়ে? আলোর এসব প্রশ্নের উত্তর জানে, তারপরও প্রশ্ন করছে। আদার চুপ করে থেকে এরপর উত্তর দিল, তোমার কথা রেখেছি আলো, তোমারই অপেক্ষায় করছি। তোমার বলা শেষ কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। তুমি কিন্তু আমার বলা কথাগুলো রাখোনি। আর কোনো কথা বলছো? আমার তো মনে পড়ছে না। আদার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দেখো আলো, আমি তোমার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত অপেক্ষা করব। আমি তোমার সব সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কখনো তোমায় জোর করব না। আচ্ছা, আসল কথা বলি। আমার পরিবার আর তোমার পরিবার আমাদের বিয়ের কথা বলতে এসেছে। আমি জানি তুমি ভালো নেই। আমি শুধু তোমার মতামত চাই। তোমার চাওয়া, তোমার ইচ্ছের কথা আমি শুনতে চাই। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলা শুরু করলো। কথাগুলো বলার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। আদারকে নিজের আপন, অনেক কাছের মনে হয়, যার কাছে সব কিছুই বলা যায়। আদার, আমি চাইলে তোমাকে বিয়ে করে নিতে পারি। এতে কি হবে? সবাই আমাকে নানান কথা বলবে, নানান অপবাদ দিবে। তোমার বাড়ির লোকজনও বলতে পারে অনেক কিছু। আদার, আমি ডিভোর্সি। আমার বাচ্চা হয়নি। সব সময় মেয়েদের দোষ দেওয়া হয়। মানুষ ভাবে বাচ্চা না হয় আমার তালাক হয়েছে। এমনও হতে পারে তোমাকে বিয়ে করে তোমার জীবনটাও নষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা, আমি এমন কিছুই করতে চাই না যাতে কেউ আমায় অসম্মান না করে, কেউ বলতে না পারে যে আমি নিজের বোঝাটা তোমার ঘাড়ে ফেলেছি, তোমাকে ফাঁসিয়েছি। আমি তোমার যোগ্য নই আদার। আমার কাছে কিছুই নেই তোমার জন্য। আমার কাছে তো নিজের সম্মানটুকুও নেই। আমি তোমাকে বিয়ে করে বোঝা হয়ে থাকতে চাচ্ছি না। কিছু করতে চাই। পড়াশোনা তো করতে পারিনি, কী বা করব। আদার কিছুক্ষণ বসেই চলে যায়। যাওয়ার আগেই বলে, আমি তোমায় সসম্মানে নিয়ে যাব। কেউ বলতে পারবে না আমি কোনো অযোগ্য মেয়ে বিয়ে করেছি। তোমার কি যোগ্যতা তার সবার সামনে খুব জলদি আসবে। আর আমি তোমার জন্য সব সময় অপেক্ষা করব। এই বলে ওদিন আদাররা চলে যায়। কেউ আলোকে কিছু জিজ্ঞেস করেনি। আলো জানালা দিয়ে আদারে যাওয়ার দিকে চেয়ে আসে। ইচ্ছে করছে আটকাতে, কিন্তু সে তা চায় না। 2 দিন পর আকরাম আলোর কাছে এসে বলল, একটা দোকান দেবে, তাতে যেন আলো তাকে সাহায্য করে। আলো বলছে দোকান দেওয়ার জন্য টাকা প্রয়োজন, তাই এত টাকা কোথায় পাবে? এত চিন্তা করো না, যা হবে ভালোই হবে। এদিকে আকরাম ও ফাতেমা মিলে তাদের বাড়ির সামনেই দোকান বসাচ্ছে। ইটের দেওয়াল আর উপরে টিন কাজ শুরু করে দিয়েছে। ফাতেমা ও শাশুড়ি মিলে ওদিকের কাজ দেখছে। আকরাম আলোকে নিয়ে একটা রেস্তোরাঁতে গেল। সেখানে আদারের সাথে বসা একটি মেয়েকে দেখল। আলো সেখানে যাওয়ায় আদার মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিল। ইনি হলেন যিনি আলো, আমার বন্ধুর স্ত্রী। ইনি একটি এনজিওতে কাজ করে। ইনি অসহায় নারীদের নিয়ে কাজ করছে। তাদের হাতের কাজ, সেলাই কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে উনি। ও আচ্ছা, শুনলাম আপনি নাকি হাতের কাজ ও সেলাই খুব ভালো পারেন। আলো বলছে, জি, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মোটামুটি অনেক কাজই আমি পারি। জিনিয়ে বলছে, একটা কাগজ এগিয়ে দিল। আলো, আমাদের কাজের জন্য একজনকে দরকার, যিনি ভালো করে সেলাই কাজ, হাতের কাজের প্রশিক্ষণ দিতে পারবে। আপনি কি রাজি আছেন? আমি আপনাকে সাথে নিয়েই কাজ করতে চাই। আলো আদারের দিকে তাকালো। আদার কি সত্যি তার বলা কথাগুলো পূরণ করতে যাচ্ছে? আকরামের ডাকে হুঁশ এলো। আকরাম বলছে,
আপা সাইন করে দে, এমন সুযোগ সবসময় আসে না। এরপর আলো রাজি হয়ে যায়। আরও কিছুক্ষণ কথা বলেই তারা চলে যায়। আলো বাসায় এসে আকরামকে নিজের ঘরে ডাকে। আকরামও আসে। আকরাম, এত টাকা তুই কোথায় পেয়েছিস? যার জন্য দোকান দিচ্ছিস তুই? আকরাম বলছে, দিয়েছে আমাকে একজন। কে দিয়েছে আকরাম? আপা থাক না, এত কিছু দিয়ে কি করবি তুই? আকরাম, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তুই কি আদারের কাছ থেকে টাকা নিয়েছিস? হালকা রাগীভাবে আলো বলল, টাকাগুলো দাদি দিয়েছে। আলো অবাক হয়ে গেল। দাদি টাকা দিয়েছে মানে? দোকানটা তোর জন্য দিচ্ছি। এখানে তুই 3 পিসের দোকান দিতে পারবি। সাথে করে এলাকার কিছু অসহায় নারীদের সেলাই শিখিয়ে তাদের দিয়ে নতুন উদ্যোগ নিতে পারবি। তোর জন্য দাদি টাকা দিয়েছে। আলো বলছে, দাদি আমার জন্য টাকা দিয়েছে? আর এই আইডিয়া তুই কোথায় পেলি? আইডিয়া আদার ভাইয়া দিয়েছে। আর দাদি টাকা কোথায় পেয়েছে তা দাদিকে গিয়ে জিজ্ঞেস কর। আমার কাছে আছে, আমি গেলাম। আকরাম চলে গেল। আলো আস্তে আস্তে তার দাদির ঘরে পা বাড়াচ্ছে। এতদিন তার দাদি তার সামনে আসেনি। আলো দাদির কাছে যায়নি। দাদির ঘরে গিয়ে ঢুকে পড়ল। জানালার পাশে বসে আছে। আলো আস্তে আস্তে দাদির কাছে গিয়ে দাঁড়ায়। কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখলো আলো দাঁড়িয়ে আছে। দাদি আস্তে আস্তে উঠে দাঁড়ায়। কেমন আছেন দাদি? আলোর মুখে দাদি শুনে কান্না করে আলোকে জড়িয়ে ধরল। আলো কান্না করে দেয়, মাগো আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আলো কিছু বলছে না, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। দাদিকে শান্ত করলো। বয়স হয়েছে অনেক। আলো দাদিকে শান্তভাবে টাকার কথা জিজ্ঞেস করলে বলে তার ভাইয়ের ছেলেরা দিয়েছে। বাবার বাড়ি থেকে কোনো কিছুই নেয়নি, কিন্তু জায়গায় তার নাম আছে। সেটা ভাইয়ের ছেলেদের দিয়ে টাকা নিয়ে এসেছে। তার বাবার বাড়ির অনেক জমি জমা ছিল, সেখানে তার নামও আছে। এত বছরে আলোর জন্য কিছু করেনি বা করতে পারেনি। আকরাম ও ফাতেমার কথা শুনে আলো দাদি টাকা দেয়। আলো কিছুক্ষণ কথা বলে জানতে পারে আকরাম ওর মেয়েকে দাদির ধারে কাছেও আনেনি কখনো। এরপর আলো সেখান থেকে চলে যায়। আলো দোকান চালু করে দিয়েছে। জিনিয়ার সাথেও কাজ শুরু করে দিয়েছে। প্রতিদিন জিনিয়ার সাথে গিয়ে 3 ঘন্টা করে বিভিন্ন নারীদের সেলাই কাজ, হাতের কাজ শেখায়। নিজেদের দোকান চালু করেছে। এক পাশে 3 পিস বিক্রি করবে, আরেক পাশে সেলাই কাজ ও হাতের কাজ শুরু করবে। এলাকার কয়েকজন নারীদের খুঁজে বের করেছে। তাদের কাজ শিখিয়ে শুরু করে দিয়েছে। তাদের কাজের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন দেয়, যাতে করে তারা চলতে পারে। আলো ওসব নারীদের নিয়ে কাজ করে, যেখানে কেউ কেউ ডিভোর্সি, বিধবা, কেউ স্বামীকে সাহায্য করার জন্য, কারো বাবা নেই সংসারের হাল ধরার জন্য। আলোকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে আকরাম। 15 দিন ল্যাপটপ চালানো শিখে নেয় আলো। সব কিছু তাড়াতাড়ি করে কাজ শুরু করে। সেখানে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে একটা পেজও খুলেছে। পেজে নকশি পিঠা, কেক নিয়ে কাজ করছে। অনলাইনে কেক, নকশি পিঠা বিক্রি করে ডেলিভারি দেওয়ার জন্য লোকও রেখেছে। আদার আলোকে বিভিন্ন গ্রুপে অ্যাড করিয়ে দেয়। আরও অনেক কিছু শিখিয়ে দেয় কিভাবে কাজ করবে। বিভিন্ন গ্রুপে পোস্টে দেওয়ার জন্য তা নিজে লিখে সাজিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে আলোর উন্নতি হচ্ছে। আলো নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের পরিচয় বানাচ্ছে। মোটামুটি অনেকটা পরিচিতি পেয়ে গেছে আলো। আদারের আরেকটা কথায় সে হাতের কাজের নিজের বানানো 3 পিস, ফ্রক আরও অনেক কিছু অনলাইনের মাধ্যমে বিক্রি করছে। সব কাজে আদা দূরে থেকেও তাকে সাহায্য করছে। আলো এখন অনেক জায়গায় যায়। নিজের হাতে বানানো অনেক কিছু এখন নিজের এলাকার পাশাপাশি দেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে। নিজের এলাকা ছাড়াও আশেপাশের এলাকার মানুষজনও আলোকে চিনে। আলোতে দোকান থেকে 3 পিসগুলো কিনে। বানানো 3 পিসের দাম কম, সাথে বিভিন্ন কাজ করাও আছে। আলোর দোকান থেকে বানানো 3 পিসগুলো বিভিন্ন শপিং মলে দোকানেও দিয়ে থাকে। আলোকে এখন সবাই মোটামুটি চিনে। এভাবেই কেটে গেল 1.5 বছর। আলোর দিনকাল ভালোই যাচ্ছে। একদিন আলোর দাদি তার ঘরে আসে। তখন সে অনলাইনে কাজ করছিল। কিছু বলবেন আপনি? আমার মতে আদারকে বিয়ে করে ফেলানো উচিত তোমার। দাদির কথা শুনে অবাক হয়ে চেয়ে আছে আলো। হ, আজ তুমি যে নাম কামাইছ, যে সম্মান পাইছ, সব আদারের কারণেই হয়েছে। আদার কত জায়গায় দৌড়াদৌড়ি করছে। আকরামকে বলে দোকান দেওয়াইছে। এই টিভিটার, ল্যাপটপের কথা বলছে। মধ্যে কাম করার কথা বলছে। তোমার জন্য পোলাটায় অনেক কষ্ট করছে। ওরে আমি কইছিলাম কিছু করলে তোমার ওর হাতে তুইলা দিমু। তয় ওই সেই কথা রাখছে। বিদেশ গেছে গা, কিন্তু আমি দেইনি, আমার কথা সে কথা রাখি নাই।
আজ সুযোগ আছে কথা রাখনের। আমি চাই তুমি ওর সাথে নতুন করে সব শুরু করো। ওই তোমার জন্য ভালো। ওর মতো পোলা তুমি পাইবা না। ওই তোমার যতটা বুঝে তা কেউ বুঝবো না। দাদির কথাগুলো বলে চলে গেল। ঠিকই তো, আদার কত কিছুই না করলো। আদার যে তার বলা কথাগুলো রেখেছে আর রাখে, তাহলে আমি কেন আমার বলা কথাগুলো থেকে পালিয়ে যাচ্ছি? আলো আকরাম ও ফাতেমাকে ডেকে তাদের সাথে কথা বলে। আকরাম বলে আদার অনেক কাজ করেছে, বিভিন্ন গ্রুপে গ্রুপে আলোর কাজের প্রচার করেছে, তার বন্ধু বান্ধবদের জানিয়ে দিয়েছে। এভাবে অনেক অনেক কষ্ট করেছে। জিনিয়াকে অনেক রিকোয়েস্ট করে আলোকে কাজে নিতে বলেছে। কাজের জন্য জায়গা না থাকা সত্ত্বেও আলোকে নিয়েছে। আদার বলেছে আলো তাদের নিরাশ করবে না। আলো কাজের সফলতার পিছনে আদারের অবদান অনেক। আলো অনেক চিন্তা ভাবনা করে আদারকে ডাকে। আকরামকে সাথে নিয়ে একটা রেস্তোরাঁতে যায়। আকরাম একটু দূরে থেকে দুজনকে কথা বলার সুযোগ করে দেয়। 5 মিনিট দুজন নীরবতা পালন করে আলো বলে, আমি আদারের আলো হয়ে থাকতে চাই। আমাকে কি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নতুন সম্পর্কের নাম দিতে পারবে? আদার মুচকি হাসল। সে এই কথা শোনার জন্যই অপেক্ষা করেছিল। অবশেষে পেয়ে গেল সে তার আদারের আলোকে। তারপর আদার আলোর বিয়েটা হয়ে গেল সামান্য ঘরোয়াভাবে। বিয়েটা হলেও তাদের বিয়েতে অনেক মানুষ আসে, মনিরাও আসে যে আলোকে সাহায্য করেছিল। এমনকি গার্লস গ্রুপে মনিরা আদার ও আলোর কথাগুলো শেয়ার করে। আলো অনেক মেয়ের অনুপ্রেরণা। বাসর ঘরে বসে আছে আলো। অবশেষে সে আদারের আলো হয়েই গেল। আদার তাকে সসম্মানের সাথে তার যোগ্যতা সবাইকে দেখিয়ে দিয়েই আপন করে নিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে আলো কখনো অযোগ্য ছিল না। আলো আদারের রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এরপর সে রুমে আসে, দুজন নামাজ আদায় করে একসাথে বসে গল্প করতেছে। এত বছরে কতগুলো কথা জমে আছে। আলো পেপারে মোড়ানো একটি প্যাকেট আদারের দিকে এগিয়ে দেয়। আদার হালকা হেসে তা নেয়। পেপার খুলে দেখে বিস্কুটের প্যাকেট, তাও নতুন। প্যাকেটটা ছেড়ে দুজনে বিস্কুট খাচ্ছে। আদার আলোকে একটা নাকফুল উপহার দেয়। তো নিজে দেওয়া বিস্কুটের প্যাকেট এক দেখায় চিনে ফেলেছ? আর এটা কি আগের বিস্কুট আমাকে খাওয়ানো হচ্ছে নাকি নতুন? আলো ব্রুকুসকে বলল, কালকে রাতে কিনে মুড়িয়ে রেখেছি। আর আমার দেওয়া বিস্কুট আমার স্টাইলে ফেরত দিলে চিনব না? আর ওই বিস্কুট আমি একমাত্র তোমায় দিয়েছি, আর কাউকে না। তোমাকে দেওয়ার পর না কখনো ওই বিস্কুট কিনেছি। আর ওই সময়ের বিস্কুট আমার স্টাইলে তুমি ছাড়া কে ফেরত দিবে? তার উপর আবার সিরকুটও লিখে দিয়েছ। আর একটা কথা, এতদিন সামনে থেকেও পরিচয় দাওনি কেন? বলে একটা কিল বসিয়ে দিল আদারের পিঠে। আদার হেসে দিতেই বলল, এই আমার পিঠে কিল দেওয়ার অভ্যাস গেল না তোমার? আলো বলছে, সম্মান দিয়ে কথা বলো, আমি তোমার 2 মাসের বড়। আদার হেসে দিল। কত বড় পর এই কথাটা তার প্রিয়তমার মুখ থেকে শুনেছে। তা তো দিতেই হবে, আমার বাচ্চার মা আর আদারের আলো বলে কথা। বাচ্চার কথা শুনে আলোর মুখটা মলিন হয়ে গেল। আদার বুঝতে পারলো, তাই কথা ঘুরিয়েই বলল, তোমাদের এলাকার ওই মোটোটা কেমন আছে? কোন মোটো? ওই মোটো যার হাতে ছোটবেলায় পিটুনি খেয়েছ আর আমাকে গিয়ে বাঁচাতে হয়েছে। তোমার এটাও মনে আছে? থাকবে না কেন? আমার সব মনে আছে। আর মোটু বিয়ে করে বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে। এভাবে কত শত কথা বলছে দুজন। কয়দিন পর আলো ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসে। ডাক্তার সব নর্মালি বলে। আলোর বাসুর বিদেশ থেকে আসে। এবারে সবাই ভালো। আলোর শ্বশুর নেই। বাসুরও জায়ের একটা মেয়ে আছে। তারা দুজনই আমাকে বোনের মতো দেখে অনেক ভালোবাসে। আগে শাশুড়ির চেয়ে এ শাশুড়ি অনেক ভালো। একদম নিজের মেয়ের মতো আদর করে। ননাসও ভালো। আলোর বাড়ির দোকান ফাতেমা দেখাশোনা করে। আদার বলেছে যা টাকা আসবে সব আফরার। ওই দোকান থেকে ভালো ইনকাম হয়। আকরামের চাকরিও ভালো চলছে। ঘরের সাথে হওয়ায় আকরামের মাও দোকানে থাকে, মাঝে মাঝে দাদিও থাকে। যেহেতু আলো তার মায়ের কাছ থেকে কাজ শিখেছে, তাই ঝামেলা হলে তার মা দেখিয়ে দেয়। সাথে ইউটিউব তো আছেই। নতুন কিছু জানার ও শেখার জন্য ইউটিউব ব্যবহার করে। আকরামের শাশুড়ি আলোর কাছে মাপ চেয়েছে। আলো মাপ করে দিয়েছে। সাথীও সুসে আলোর কাজের জন্য খুশি। তারাও দেখা করে গেছে। মাঝে মাঝে কিছু ধাক্কা উপরে উঠা যায়, যদিও উপরে ওঠার জন্য কেউ সঙ্গ দেয়। আলোর শ্বশুরবাড়ি এখানে দোকান দিয়েছে, কয়েকজন মেয়েদের নিয়ে কাজ করছে। সাথে তার কেক ও পিঠার ব্যবসা চলছে। আদারের ওষুধের দোকানও ভালো চলছে। দোকান থেকে ফিরতে দেরি হলে আলোকে ফোন করে জানিয়ে দেয়। এখন আর রাত 1টা 2টা পর্যন্ত অপেক্ষা করা লাগে না। এখন আলো আদারের জন্যই অপেক্ষা করেন। কারণ আদার যত দেরি করে আসুক, এসে আলোকে জিজ্ঞেস করবে খেয়েছে কিনা। যখন শুনে খায়নি তখন বকাঝকাও করে। আলো শাওনকে ধন্যবাদ দিয়েছে। সে দুঃখগুলো না দিলে এত সুখ পেত না। আর সুখ কী জিনিস তা বুঝতও না।
আদার বাকি সব সুখী স্বামী স্ত্রীদের মতোই জীবনযাপন করছে। 1 বছর পর আলো প্রেগনেন্ট হয়, অনেক কষ্টে গর্ভবতী হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন অনেক সাপোর্ট দিয়েছে তাকে। একদিন আলো গোসল করে এসে ফোন হাতে নিয়ে দেখে আদার কল দিয়েছিল, সাথে একটা মেসেজ, হোয়াটসঅ্যাপে যাও একটা জিনিস দেখাবো। আলো হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলো আদার তরমুজের ছবি পাঠিয়েছে। তরমুজ আলোর পছন্দ ছিল। যেদিন বাবা মারা যায় ওদিন পছন্দের জিনিস অপছন্দে পরিণত হয়, কারণ ওই দিন আলো ওর বাবাকে তরমুজ কিনে আনার জন্য বায়না ধরেছিল। আর তরমুজ তো আসেনি, এসেছে বাবার লাশ। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ওর বাবা। সবাই আলোকে তখন দোষারোপ করছিল। আজ আলোর ভয় করছে বাবার মতো যদি আদারের কিছু হয়ে যায়। দেশের সড়ক দুর্ঘটনা দিন দিন তো বেড়েই চলছে। আলো তাড়াতাড়ি কল ব্যাক করে। 2বার রিং হওয়ার পর একজন রিসিভ করে। হ্যালো আদার, কোথায় তুমি? ওপাশ থেকে কেউ বলল, জি আসলে এই ফোনের মালিক বার্সাপায় নিহত হয়েছেন। তার পকেটে 2টা ফোন, এইটাতে আপনার কল আসায় জানলাম। আপনি তার পরিবারকে জানিয়ে দিন আর তাড়াতাড়ি এসে পড়েন। আর ফোনটা কেটে গেল। আলো যা ভেবেছে তাই সত্যি হলো। বয়ে সারা শরীর কাঁপছে। বাসায় কাজ করা কাজের মহিলা আলোর রুমে এসে খাবার নিয়ে। আলো ডলে পড়ে। কাজের মহিলা রত্না খাবার ডেকে আলোকে ধরে চিৎকার করে সবাইকে ডাকছে, খালাম্মা গো জলদি আসেন, পোয়াতো বউ ফিট হয়েছে। খালাম্মা ও খালাম্মা, রত্নার ডাকে সবাই এসে আলোকে নিচে দেখে ওকে দৌড়ে বিছানা ওঠালো। হাত পা ডলছে, চোখে পানি দিচ্ছে। 15 মিনিট পর আলোর জ্ঞান ফিরে। আলো চোখ মেলে দেখে সে বিছানায় শুয়ে আছে আর তার পাশে আদার বসে আছে। আদারকে পাশে দেখে উঠে 2টি কিল বসিয়ে দেয়। তোর ফোন কোথায়? আর তুই কাকে দিয়ে ফোন করিয়ে বলেছিস তোর অ্যাক্সিডেন্ট হয়েছে? বলে কিল ঘুষি দিতে লাগলো। আদার আলোকে থামিয়ে বলল, আরে আমি তোমার জন্য তরমুজ কিনে নিয়ে আসছি। বাসায় এসে দেখি রত্নাপা চিল্লাচ্ছে। এসে দেখি তুমি ফিট খেয়ে বসে আছো। পরে শুনলাম ফোন হাতে নিয়ে ফিট খেয়েছ। তোমার ফোন নিয়ে দেখি আমার নাম্বারে কথা বলেছ। রেকর্ড শুনে বুঝলাম পকেট মার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি জানি নাকি যে আমার ফোন কখন পকেট মারলো? এসে দেখি ফোন নাই। আলো আদারকে জড়িয়ে ধরল। আলো অনেক ভয় পেয়ে গিয়েছিল। আদারকে হারানোর ভয়টা ঘিরে ধরছিল তাকে। আদার অনেক কষ্টে আলোকে শান্ত করে। পুরো প্রেগনেন্সির সময়ই সাথে ছিল। অবশেষে আদার ও আলো 2টি যমজ সন্তান হয়, এক মেয়ে এক ছেলে। আলো ও আদার ভালোভাবেই জীবনযাপন করছে। শাওন নাকি বিদেশ চলে গেছে। আজ শাওন একা। রূপার বিয়ে হয়েছিল কিন্তু তার বর তাকে অনেক অত্যাচার করে। কোনোদিন মা হতে পারবে না রূপা। পরপর 2টো বাচ্চা নষ্ট হয়েছে। এরপর আর বাচ্চা নিতে পারেনি। রূপার বর অনেকটা বিয়ে করে সেই স্ত্রীর ঘরে সন্তান হয়ে গেছে। সে এখন কোনো রকম দিন পার করে। রূপা টের পাচ্ছে নিঃসন্তান থাকা কষ্ট কাকে বলে। যারা অন্যের সংসার নষ্ট করতে চায় তাদের কোনো না কোনো এক সময় নিজের কাছেই ফিরে আসে সেই কষ্ট। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সম্মানের সাথে আজ সে সংসার করছে। যে বাচ্চার জন্য একসময় কথা শুনতে হতো সে আজ 2 সন্তানের মা। যেখানে স্বামী ভালোবাসা পায়নি সেখানে আজ আলো আদারের কাছ থেকে ভালোবাসার অভাব নেই। ভালোবাসা, সম্মান, অধিকার কোনো কিছুর অভাব নেই আলোর। যেখানে বাবার বাড়ির অবস্থা ভালো না বলে কথা শুনতে হতো সে বাবার বাড়ির অবস্থা আরও ভালো আজ। সব মিলিয়ে শেষটা ভালোই হয়েছে। অবশেষে একটাই কথা, আদারের আলো হয়ে বাঁচতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আদারের আলো। এটা গল্পের শেষ অংশ।